মা আমার মুখ চেপে ধরে চোখের জল ফেলে, আমার কপালে চুমু খেয়ে বলে, আমি তোমাদের দুজনেরই মা। আমি প্রশ্ন করি, দাদি তাহলে এটা বললো কেন? মা বলে, তোর ভাইয়া কাঁদছে তাই বলেছে। বাবা তুমি নিচে যাও, আমি আসছি। বলেই মা ভিতরে যায়। আমি দরজার বাইরে চুপটি করে দাঁড়িয়ে থাকি। একটু উকি দিয়ে দেখি ভিতরে কি হয়। মা ভিতরে যেতে দাদির রাগে গর্জন তোলে। বৌমা, কোন সাহসে তুমি আজ বড় দাদু ভাইকে স্কুলে নিয়ে যাওনি? আজ রুদ্রের জন্মদিন মা, তাই আমি রোজাকে বলেছিলাম যাতে ও নিয়ে যায়, কিন্তু রোজা আমার ছেলেটার মাথায় এসব ঢোকাবে বুঝতে পারিনি। রাদীপ বাবা, এদিকে এসো। মা হাত বাড়িয়ে দেয়, কিন্তু রাদীপ ভাই আসে না। কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার মা না, তুমি রুদ্রর মা। তাই তো ওকে খাওয়াচ্ছিলে, আমাকে না। আমাকে ফুপুর কাছে পাঠিয়ে তুমি ওকে বেশি বেশি আদর করেছো। মা রাদীপকে জোর করে তুলে নেয়, আদর করে বলে, এমন কিছু না বাবা, আমি তো তোমারও মা। আমি সব থেকে তোমাকে বেশি ভালোবাসি বাবা। রুদ্র তো তোমার ছোট ভাই। আজকে ভাইয়ের জন্মদিন ছিল, তাই ভাইয়ের জন্য রান্না করছিলাম। আমি যে তোমার ভাইকে প্রমিস করেছি আজ নিজ হাতে খাইয়ে দিব তাকে। তুমি তোমার ছোট ভাইকে ভালোবাসো না বলো? দাদি তখন খেয়ে ওঠে আর বলে, রাফিদ দাদু ভাই, তুমি তোমার ব্যাগটা তোমার রুমে রেখে আসো। তোমার মা গিয়ে তোমাকে গোসল করাবে, খাইয়েও দিবে। আমি তোমার মায়ের সাথে একটু জরুরি কথা বলবো। মা রাদীপ ভাইয়াকে নামিয়ে দেয়। আমি সরে যাই দরজার সামনে থেকে। রাদীপ ভাই বেরিয়ে যেতে আবারও গুটিছুটি হয়ে দাঁড়িয়ে মা তাদের দিকে তাকিয়ে থাকি আর শুনতে পাই দাদি মায়ের কথোপকথন। বৌমা, তুমি ভুলে যেও না এই বাড়িতে কি কি শর্ত দিয়ে তোমাকে বউ করে আনা হয়েছে। প্রথম শর্ত ভঙ্গ করেছো, বারবার নিষেধ করেছিলাম আমরা যেন বাচ্চা না নাও, তবুও রুদ্রকে পেটে এনেছো। কিন্তু তার পরিবর্তে কি শর্ত দেওয়া হয়েছে তা কি তুমি ভুলে গেছো? ভুলিনি মা, কি করে ভুলবো বলুন তো? আমি যেই আমি সেই মেয়ে যাকে বিয়ের সময় প্রথম শর্ত দেওয়া হয়েছে, সে কোনোদিন নিজ গর্ভে নিজেও সন্তান ধারণ করতে পারবে না। বাসর ঘরে স্বামীকে পাঠানো হয়নি, পাঠানো হয়েছে 2 বছরের দুধের শিশুকে। বউ হয়ে আসেনি, এই ঘরে এসেছি মা হয়ে। বুকে তুলে নিয়েছি আমার প্রথম সন্তান রাদীপকে। জন্ম দিলেই মা হওয়া যায় না, এটা সেদিনই বুঝেছি। আমি মা হয়েছি রুদ্র আসার আগেই। প্রথম সন্তান হিসেবে গ্রহণ করেছি রাদীপকেই। আমার প্রথম সন্তান রাদীপ, দ্বিতীয় রুদ্র। আমার কাছে দুজনের সমান। বড় বড় কথা বলো না। রাফিদকে সন্তান ভাবলে রুদ্রকে কেন প্রয়োজন পড়লো? সব চালাকি বোঝা আছে। কিন্তু ভুলে যেও না, রাফির দাদি এখনো বেঁচে আছে। তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। রুদ্রকে কোনো প্রয়োজন সে তো উপরওয়ালাই ভালো বলতে পারবেন। আপনি এক মাকে প্রশ্ন করছেন তার নিজের সন্তানকে কেন প্রয়োজন পড়ল? মাতৃত্বের স্বাদ কোনো নারী গ্রহণ করতে চায় না। মাতৃত্বের স্বাদ কোন নারী গ্রহণ করতে চায় না? আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? আর কেন আমার গর্ভে উপরওয়ালা সন্তান দিলেন? এই প্রশ্ন আমায় না করে পরকালে গিয়ে উপরওয়ালাকে করবেন। কারণ নিজের গর্ভে যেন সন্তান না আসে তার জন্য যা যা করণীয় সব করেছি। আমি বোধ হয় প্রথম মেয়ে যে কিনা নিজের গর্ভে বৈধ সন্তান ধারণ করতে ভয় পেতাম। আপনার ছেলেকে কাছে ঘেঁষতে দিতাম না, কিন্তু আপনি সব শর্ত আমাকেই দিয়েছিলেন। গরিব ঘরের মেয়ে তো, সুযোগের সদ্ব্যবহার ঠিক করেছিলেন। বড় লোকেরা যে সুযোগবাদী হয় তার প্রমাণ আপনারা খুব ভালো করেই দিয়েছেন, কিন্তু নিজের ছেলেকে কোনো শর্ত দেননি। আপনার ছেলেকেই বোধ হয় শর্ত দেওয়া উচিত ছিল, সে যেন তার দ্বিতীয় স্ত্রীর সাথে শারীরিক মিলন না ঘটায়। কারণ মহান আল্লাহ তাআলার কাছে কোনো শর্ত চলে না, কোনো যুক্তি চলে না। উপরওয়ালার ইচ্ছে ছিল তিনি আমার কোল আলো করে রুদ্রকে পাঠাবেন, তাই সমস্ত শর্ত উপেক্ষা করে তিনি রুদ্রকে পাঠিয়েছেন। আমি সেই মা যার গর্ভে সন্তান আসার পর তার শ্বশুর ঘরের সকলের মুখে ছায়া নেমে আসে, যার কোলে সন্তান আসার পর সকলে মিলে হাজারটা শর্ত ছুঁড়ে দেয়। আমি সেই মা যে নিজের সন্তানকে ভালোবাসতে গেলেও
100বার চিন্তা করে ভালোবাসে, আর চিন্তাবিহীন ভালোবাসলেই আজকের মতো ঘটনা ঘটতে থাকে। ঘরের লোক আঙ্গুল উঠিয়ে বলে আমি রাদীপের সৎ মা, বাইরের লোক আঙ্গুল উঠিয়ে বলে আমি রাদীপের সৎ মা। একবারও কেউ ভাবে না বাচ্চা ছেলেগুলোর উপর কি প্রভাব পড়তে পারে এসবের জন্য। অত কথা বুঝি না। রুদ্রর জন্য রাফির দাদু ভাইয়ের চোখে এক ফোঁটা পানিও যেন না গড়ায়, সৎ মায়ের মতো ব্যবহার যেন না দেখি। মা চোখের পানি মুছে বললেন, আপনার মেয়েও যেন আমার কোনো ছেলের কানে আর বিষ না ঢালে, আর যদি ঢালে তাহলে ফল খুব খারাপ হবে। আমি এখন বউ নই, আমি এখন দুজন সন্তানের মা। আপনি এবং আপনার মেয়ে সেটা মাথায় রাখবেন। দাদির সাথে কথা বলে শেষে মা নিজের ঘরে গিয়ে রাদীপ ভাইয়াকে গোসল করিয়ে নিচ থেকে খাবার নিয়ে উপরে গিয়ে রাদীপ ভাইয়াকে খাইয়ে দেয়। আমি তখন নিচে ডাইনিং টেবিলে বসে আছি, কারণ আমার অর্ধেক খাওয়া প্লেটে ভাত রয়েছে। মা আমাকে পুরোটা খাওয়ায়নি, আমারও খিদে মেটেনি। আমি নিজ হাতে ভাত খেতে শিখেছি, কারণ মা রাদীপ ভাইয়াকে খাইয়ে দিত আর আমাকে নিজ হাতে ভাত খাওয়ানো শেখাতো। কিন্তু সেদিন মা কথা দিয়েছিল জন্মদিনের দিন আমাকে মা খাইয়ে দিবে যত্ন করে। তো অপেক্ষা ছিল মায়ের। অনেকটা সময় যাওয়ার পরও মা এলো না। আমি চেয়ার থেকে নেমে গুটে গুটে পায়ে উপরে উঠে যাই। মায়ের রুমে উঁকি দিয়ে দেখি মা রাদীপ ভাইয়াকে বুকে জড়িয়ে ঘুম পাড়াচ্ছে। যা সব দেখেছিলাম বুঝেছিলাম আমি মাকে ডাকলে ভাইয়া ডিস্টার্ব হবে, দাদি জানলে মাকে বকা দিবে। তাই চুপ করে মাথা নিচু করে নিচে নেমে আসি। কি জানে কি বোঝ মনে মাথায় উপরওয়ালা দিয়ে দিলেন। সেদিন থেকে বাচ্চাদের মতো বায়না করাও ভুলে গেলাম। যে বয়সে হেসে খেলে বেড়ানো উচিত সে বয়সে আমি হয়ে গেলাম গম্ভীর। সেদিনের মা আমাকে খাইয়ে দেয়নি। রাতে সবার সাথে বসে নিজের হাতে গিয়েছে, আর মা রাদীপ ভাইয়াকে খাইয়ে দিয়েছে। রাতে বাবা চকলেট নিয়ে এলে রাদীপ ভাইয়া দৌড়ে নিচে যেত। বাবা রাদীপ ভাইয়াকে কোলে নিয়ে হাজারটা চুমুতে ভরিয়ে দিয়ে চকলেট দিত। আমি মায়ের পিছনে চুপটি করে দাঁড়িয়ে থাকতাম। ভাইয়াকে আদর শেষে বাবা মাকে জিজ্ঞেস করতেন ছোট রাজকুমার কোথায়। তখন আমি মায়ের পিছন থেকে উকি দিতাম। বাবা তখন আমি করে নিতেন। রাদীপ ভাইয়াকে নামিয়ে দিয়ে নয়, দুজনকে একসঙ্গে নিতেন। রাতে যখন ঘুমাতাম রাদীপ ভাইয়া মাঝখানে থাকতো, দুপাশে বাবা মা আর আমি। আমি মায়ের পিছনে গুটিসুটি হয়ে শুতাম। মায়ের আঁচল বুকে জড়িয়ে ঘুমাতাম। মা রাদীপ ভাইয়ের দিকে ঘুরে ভাইয়াকে বুকে নিত আর তার বাম হাতটা আমার শরীরের উপর রাখত যাতে ভয় না পায়। আমিও মাঝে মাঝে দীর্ঘশ্বাস শুনতাম মায়ের, নিজেও চাপা এক শ্বাস ছাড়তাম। কাউকে কিচ্ছু বলতাম না। এসব ঘটনার সম্মুখীন হতে হতে ধীরে ধীরে আমি বড় হতে থাকি। বলতে গেলে তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। একা গোসল করতে শিখে গেলাম, একা খেতে তো শিখে গেছিলাম। দাদি ফুপুর অবহেলা বুঝে তাদের থেকে দূরে সরে যেতে শিখে গেলাম। মায়ের আঁচল ছাড়তে শিখে গেলাম। পরিবারের ভয়ে যে মা আমাকে বুকে জড়িয়ে নিতে পারেনি তার আঁচল ধরে থেকে কদিন বা থাকবো আমি। দেখা যাবে, এটা নিয়েও মাকে জবাবদিহি করতে হবে কোনো একদিন, কোনো এক সময়। মা বাবা ভাইয়ের প্রতি আমার কোনো রাগ বা ঘৃণা নেই, যা আছে শুধু অভিমান। কিন্তু বাকি সবার প্রতি আমার সাংঘাতিক রকম ঘৃণা রয়েছে। রাদীপ ভাইয়ের ব্রেন ওয়াশ কে করেছিল ওটুকু বয়সে? রাদীপ ভাইয়ের মা যখন মারা যায় তখন রাদীপ ভাইয়ের দুধের শিশু, যে বয়সে আমার মায়ের সাথে বিয়ে হয়েছে বাবার, যে বয়স থেকে রাদীপ ভাইকে মা আগলে রাখছে, রাদীপ ভাইয়ের তো জানার কথা না যে সুরভি তার আসল মা না, রুদ্র তার মায়ের পেটের ভাই না। তাহলে সব কে জানালো রাদীপ ভাইয়াকে? নিজের ছেলেকে আদর করতে গেলে কোনো মাকে দুবার ভাবতে হয়। বাবা কেন অফিস থেকে এসে আগে রাদীপ ভাইকে কোলে নেবে? আমি সামনে থাকলেও রাদীপ ভাইকে খুঁজে বের করে আগে কোলে নেবে, তারপর আমাকে নেবে কেন? কারণ যাতে সবাই বুঝতে পারে সুরভি আন্টি সৎ মায়ের আচরণ করছে না। রুদ্র আসার পর রাদীপের আদর ভাগ হয়নি। মা মরে গেলেই বাবারা পর হয়ে যায় না। রাদীপ ভাইয়া মাহারা বলে সে অবহেলিত সন্তান নয়। কান্না মিশ্রিত গলায় বলল হৈমি। রুদ্র চোখও ঝাপসা এসেছে। ভাঙা আওয়াজে সে বলল, কেন সবাই আমাদের দুজনকে সমান চোখে দেখলো না? সবাই কেন আদর ভালোবাসাকে ভাগাভাগি করে নিল? মায়ের ভালোবাসাকে কেন সবাই ভাগ করলো? একজন মায়ের কি একটার বেশি সন্তান থাকে না? একজন মা কি 7জন সন্তান জন্ম দিয়ে 7জনকে ভালোবাসে না? আমার মা কেন দুজনকে সমানভাবে ভালোবাসতে পারলো না? এক সন্তানকে অবহেলিত হওয়ার থেকে রক্ষা করতে গিয়ে আরেকজনকে কেন সবাই অবহেলা করলো? কেন আরেকজনের হৃদয় তৈরি হওয়ার আগে ভেঙে চুরমার করে দিল? রুদ্র শেখ রাখি গম্ভীর বদমেজেছে এক টোকা তাকে এমন কারা তৈরি করলো? কেন রুদ্র হাসি খুশি জীবন থেকে নিজেকে গুটিয়ে নিল? পরিবারের লোকেরা, সমাজের লোকেরা একদিকে কেন বিচার করলো? সবাই কেন একদিকেই ভাবে?
রাদীপ ভাইকে নিয়ে সবাই ভেবেছে সে যেন অল্প পরিমাণ কষ্টও না পায়, কারণ তার মা দুনিয়ায় বেঁচে নেই। তাই তার ভালোবাসা আত্মযত্নের দিকে সবাই নজর রেখেছে। অথচ রুদ্র নিজের মা থাকা সত্ত্বেও দিনের পর দিন অবহেলিত হয়েছে। সেদিকে কারো নজর পড়েনি। তার মা পৃথিবীতে বেঁচে আছে, একসঙ্গে আছে, এটুকুর জন্য সবাই তার থেকে ছোটবেলা কেন কেড়ে নিল? এই উত্তরগুলো কেউ দিতে পারবে না, আর না কাউকে এসব প্রশ্ন করব। কষ্টে পেতে পেতে শক্ত পাথর বানিয়ে নিয়েছে নিজেকে। কিছু মানুষ সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় পরিবার থেকে, সমাজ থেকে। কিছু মানুষ সবচেয়ে বড় আঘাতটা হয় পরিবার আর সমাজ থেকে। সবাই জানে বৃদ্ধ পিতামাতার অবহেলার গল্প, সবাই জানে মা হারা সন্তানদের অবহেলার গল্প, সবাই জানে সৎ মায়ের কঠিন অত্যাচারের গল্প। কিন্তু এই রুদ্র গল্প কজন জানে, যেখানে সব থাকতেও অবহেলিত? কেউ জানে না, আর কেউ জানবেও না, কারণ কিছু অবহেলার নাম হয় না। আজ রাদীপ ভাইয়া বুঝে, সবটা বুঝে সে ছোটবেলার মতো মানসিকতা তার আজ নেই। সে আমাকে যথেষ্ট ভালোবাসে, আমিও তাকে যথেষ্ট শ্রদ্ধা করি। নিজেদের ভুলগুলো বাবা মা বুঝতে পারে, কিন্তু আমার মন তো সে কোনো ছোটবেলায় ভেঙে গেছে। আহত হয়েছি হাজারবার, মন উঠে গেছে পরিবার থেকে, আত্মীয় স্বজনদের থেকে। থামল রুদ্র, এক ঢোক গিলে আরও নরম গলায় বলল, হইবে, জীবন একটাই। প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপে পা দিয়েছি আমি। তৃতীয় ধাপে পা দেওয়ার আগ পর্যন্ত তোমার সাথে, তোমার পাশে, তোমার ভালোবাসা নিজের সমস্ত ব্যথা নিঃশ্বাস করে বাঁচতে চাই। তোমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে নিজেকে মিশিয়ে দিতে চাই। আর কাউকে চাই না, আর কারো ভালোবাসা পেতে চাই না, শুধু তোমাকেই চাই, তোমার ভালোবাসাকে চাই, ভালোবাসতে চাই, ভালো রাখতে চাই। হয়ে যাও না আমার বন্দিনী। অজস্র জলকণা গাল বেয়ে টপ টপ করে রুদ্রর মুখের ওপর পড়তে লাগলো। চঞ্চল প্রকৃতির এই মেয়েটার মন যে তুলোর থেকেও নরম। এমন নরম মনের মেয়ের কাছে এত কঠিন শক্ত যন্ত্রণাময় গল্প বললে মেয়েটা কি করে সহ্য করবে? মুখের ওপর শীতলতা স্পর্শ হতেই চোখ খুলল রুদ্র। মেয়েটা কাঁদছে। হ্যাঁ, তার ব্যথায় বাচ্চা মেয়েটার হৃদয় ব্যথিত হয়েছে। শোয়া থেকে চট করে উঠল রুদ্র। হৈমির পাশে বসে এক হাতে হৈমিকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। হৈমিও আর নিজেকে আটকে রাখতে পারল না। রুদ্রকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। রুদ্র শক্ত করে জড়িয়ে ধরে দু চোখের পাতা বুজে ফেলল। তার চোখের দু ফোঁটা পানি বেয়ে পড়ল হৈমির মাথায়। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে হৈমি। কেঁদে যেন রুদ্রের বুক ভাসিয়ে সমুদ্র বানিয়ে ফেলবে আজ সে। তার না হয় বাবা মা কেউ বেঁচে নেই, তাই সে হতবাকি। কিন্তু রুদ্র তো সব আছে, তবুও কেন সে হতভাগা হলো? আসলে নিজের কিছু না থাকলে মানুষ নিজেকে দুঃখী ভাবে, দরিদ্র ভাবে, আর ভাবে নিজের জানে তা অন্যের থাকা মানে সে সুখী ধনী। আসলে ভাবনাটা ভুল। এই পৃথিবীতে কেউ সুখী নয়। বাইরে থেকে সবাইকে সুখী মনে হলেও ভেতরটা আসলে দুঃখে ভরা। সেই দুঃখগুলোকে ঘিরে সুখী থাকতে হয়, নিজেকে সুখী ভাবতে হয়। কেউ কাউকে সুখী করতে পারে না। সুখটা আসলে নিজেই নিজেকে সুখী রাখতে হবে। আমার জানে তা ভেবে দুঃখী হওয়া যাবে না, বরং ভাবতে হবে আমার সব থাকলেও তো আমি সুখী হতে নাও পারি, যেমনটা রুদ্র পারেনি। হৈমিকে নিজের বুক থেকে উঠিয়ে তার দুগালে আলতো করে চেপে ধরল রুদ্র। বুড়ো আঙুলে চোখের পানি মুছে দিয়ে বলল, আমি তো কাঁদার জন্য এসব বলিনি। আমি এসব বলেছি তার কারণ একটাই, তাহলে আমাকে হ্যাপি রাখার জন্য। সারা জীবনের সঙ্গী তুমি। আমি হ্যাপি রাখার দায়িত্ব শুধু তোমার। স্ত্রী হিসেবে আমার সবটা জানার অধিকার তোমার আছে। কিন্তু তুমি এভাবে কাঁদছো কেন? আপনি কিছু বুঝেন না। আমি কারো দুঃখ কষ্ট সহ্য করতেই পারি না। আপনার মতো মানুষের দুঃখ থাকতে পারে তা কি আমি জানতাম নাকি? তাই তো কাঁদছি আমি। কান্না মিশ্রিত গলায় অভিমানী কণ্ঠে জবাব দিল হৈমি। রুদ্র মৃদু হাসল, চোখের পানি ভালোভাবে মুছে দিতে দিতে বলল, কেন? আমার মতো খারাপ মানুষের কষ্ট থাকতে নিয়ে বুঝে? হৈমি লজ্জা পেল, মাথা নিচু করে বলল, না নেই, আপনাকে দুঃখী মানায় না, আপনাকে রাগী গম্ভীরই মানায়। রুদ্র তীক্ষ্ণ চোখে চেয়ে গাল থেকে হাত সরিয়ে বলল, আমি দুঃখী কে বললো তোমায়? কি ভাবছো আমার দুঃখের গল্প শুনিয়ে দয়া নিব তোমার মতো মাথার স্ক্রু ঢিলা মেয়ের থেকে? বিয়ে করো বউ, তাই পরিবারের বিষয়গুলো জানানো উচিত ছিল। আপনি আমাকে আবার অপমান করছেন, কিন্তু থাকবো না, আমি চলে যাব। আপনি আসলে একটা হৃদয়হীন। দেখছেন মেয়েটা কাঁদছে, কোথায় আদর করবেন তা না অপমান করছেন। বলেই উঠে দাঁড়ালো। রুদ্র একটানে নিজের কোলের ওপর বসিয়ে এক হাতে আলতো করে ঘাড়ে আরেক হাতে কোমর চেপে ধরে মুখোমুখি হয়ে বলল, এত ছটফট কেন করো? চুপ করে বসে থাকো। হৈমি ঠোঁট ফুলিয়ে রুদ্রের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, এইভাবে ধরেন কেন? ছাড়ুন, বসছি আমি। এভাবে ধরলে সমস্যা কোথায়?
বসে থাকো, আরও কিছু বলা বাকি আছে। এইভাবে ছবি না, আমার না কেমন কেমন লাগে। ছাড়ুন, আমি পাশে বসছি। হুম, ছাড়া যাবে না। বলেই কপালে আলতো করে কিস করলো। হৈমি চোখ বুজে ফেললো। অদ্ভুত এক ভালো লাগা ছেয়ে গেল তার হৃদয় জুড়ে। কপাল থেকে ঠোঁট সরিয়ে দুগালে আলতো ঠোঁট ছোঁয়ালো, তারপর নাকে, তারপর থুতনিতে। হৈমির ছটফটানি কমে এলো, সে আর ওঠার চেষ্টা করছে না। দু হাতে রুদ্র দু কাঁধ শক্ত করে খামচে ধরে আছে। মুহূর্তটা ফিল করছে দুজনেই। রাতের আধারে প্রকৃতির মৃদু বাতাস ছুঁয়ে দিচ্ছে দুজনকে। হৈমির নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। এই মুহূর্তে রুদ্রের স্পর্শ তার বিরক্ত বা খারাপ লাগছে না, বরং হৃদয় দিয়ে অনুভব করেছে সে। রুদ্রও তার ভালোবাসা মাখা আদরের স্পর্শ দিচ্ছে। নিজের সাথে আরেকটু হৈমিকে চেপে নিয়ে তার ঠোঁট জোড়ায় নিজের দু ঠোঁট মিলিয়ে দিল। অনেকটা সময় নিয়ে গভীরভাবে চুমু খেলো। ঠোঁট জোড়া ছাড়তেই হৈমির ঘন নিঃশ্বাসের শব্দ পেল রুদ্র। নিজের অস্থিরতার নিয়ন্ত্রণে নিয়ে হৈমির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে হাত সরিয়ে ফেলল। এক হাতে হৈমির কোমর চেপে আরেক হাতে হৈমির এক হাতের আঙুলের ফাঁকে আঙুল দিয়ে শক্ত করে ধরে রইল। হৈমিও তার বুকে মাথা রেখে চোখ বুজে ভারী ভারী শ্বাস ফেলছে। রুদ্রের বুকে ঠিকঠিক আওয়াজ স্পষ্ট শুনতে এবং গুনতে পারছে সে। বেশ অনেকটা সময় দুজন নীরব থেকে একে অপরের অনুভূতিগুলো অনুভব করলো। হৈমি, মৃদু স্বরে ডাকলো রুদ্র। হুম। আমার মা সূচনাকে আমার বউ হিসেবে দেখতে চেয়েছিল। হৈমি উঠতে নিতেই রুদ্র বিরক্তি স্বরে বলল, হুম, উঠতে বলেছে আমি? চুপচাপ থাকো, যেভাবে ছিলে সব শুনে যাও। মৃদু ধমক শুনে আবারও আগের ন্যায় মাথা রেখে চোখ বুজে রইল হৈমি। রুদ্র বলতে শুরু করলো, প্রত্যেক বাবা মায়ের অধিকার আছে নিজের ছেলেদের মেয়েদের নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করানোর। তাই আমি মায়ের ভুল দেখিনি এই বিষয়ে, কিন্তু উনি আমাকে না জানিয়ে সূচনাকে কথা দিয়ে ভুল করেছে। কারণ বিয়েটা প্রত্যেকটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যাকে বিয়ে করব তাকে যদি ভালোই না বাসতে পারি তাহলে কেন বিয়ে করব? হ্যাঁ, সূচনাকে আমি ভালোবাসি। কেঁপে উঠল হৈমি, চোখ খুলে ফেলল। তার নিঃশ্বাস থেমে গেছে। রুদ্র বুঝতে পেরে মৃদু হেসে বলল, কিন্তু এই ভালোবাসাটা তোমার প্রতি যেটা সেটা নয়, এটা বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা। ওকে আমি নিজের বোনের মতো ভাবি। ওর প্রতি আমার আলাদা কোনো ফিলিংস কোনো কালেই ছিল না, আর আমি জানি সূচনারও ছিল না। কিন্তু মা যখন আমার বউ করতে চেয়েছে তখন থেকেও আমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে। কিন্তু যাকে বোন হিসেবে দেখেছে তাকে বউ হিসেবে মানাটা খুবই বিশ্রী ব্যাপার আমার কাছে। কিন্তু মা তো আমার মতো জেদি, তাই সে কথা দিয়ে কথা ভঙ্গ করতে নারাজ। তাই ছেলের ভালোবাসাকে মূল্যায়ন করছে না। ছেলে কীভাবে ভালো থাকবে, ছেলের কী ভালো লাগে কী খারাপ লাগে এ বিষয়ে ছোট থেকেই তেমন মাথা ঘামায়নি। ঘামালে বুঝে উঠতে পারেনি তার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। এখনও বুঝে উঠতে পারছি না, তাই তোমায় মেনে নিচ্ছে না। এতে আমার যায় আসে না, কারণ আমি তোমায় নিয়েও বাড়িতে থাকবো এটা কখনোই ভাবিনি। সুখ নিয়ে কিছুদিন পর থেকে কাজ ধরব। হৃদন শেখে টাকায় নয়, আমার নিজের টাকা আমি আমার বউয়ের সুখের রাজ্য তৈরি করব। এক পাশে থাকবে সুখনীর, অন্য পাশে থাকবে সুখ রাজ্য। আমি একটু উঠি। মুখের দিকে তাকিয়ে কথা না শুনলে তৃপ্তি পাওয়া যায় না। এখানে আপনার হৃদস্পন্দন আমাকে আপনার কথায় মনোযোগ দিতে দিচ্ছে না। শুধু বলছি, হৈমি, কথা শুনিস না, আমাকে অনুভব কর, খুব জ্বালাচ্ছে। মিনমিনে গলায় বলল হৈমি। রুদ্র হেসে ফেলল চাপা হাসি। মৃদু স্বরে বলল, ওকে। হৈমি মাথা তুলে চোখ পিটপিট করে বলল, এবার বলুন। সুখনীরের ডান পাশে বাগান থেকে নিয়ে উপাস অব্দি বেশ জায়গা জুড়ে যে জমিটুকু ছিল পুরোটাই কেনা হয়ে গেছে। এখন শুধু সুখের রাজ্য তৈরি করা বাকি। আমি কিছুই জানি না। দাদু তো আমাকে কিছু বলেনি। সারপ্রাইজ ছিল, আজ বলে দিলাম। আজ কেন? এত শুনে কি করবে? যতটুকু বলছি এনাফ। এটুকু মাথায় বেশি কথা চাপাইতে চায় না। আজ কেন এটাকে বলছি সেটা নিজেই বুঝে নাও, না বুঝলে চুপ থাকো। আপনি আবার আমাকে ধমকালেন? অদ্ভুত, ধমকালাম কখন? এত ডিটেলে বলতে পারবো না। বলেই ফোন বের করে টাইম দেখে নিয়ে বলল, চলো এবার ঘুমোতে হবে, অনেক রাত হয়েছে। বলেই ওভাবেই হৈমিকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। এ কি করে নিচ্ছেন কেন? শাড়ি পরে হাঁটতে পারো না, সেরে দিয়ে নামতে পারবে? হৈমি কিছু বলল না। মনের ভিতর ভয় কাজ করছে খুব। বলা নেই কওয়া নেই, হুট করে যা সব করে লোকটা। এক রুমে একসাথে থাকলে যদি। আর ভাবতে পারছে না সে। এক ঢোক গিলে নিয়ে আবছা রুদ্রের মুখটা দেখতে লাগলো। রুদ্র সামনের দিকে চেয়ে এগিয়ে আসছে। হৈমির মনে যে ভয় চলছে তা কি সে বুঝতে পারছে? যদি তার সাথে এক রুমে এক বিছানায় থাকে, এই ভয় তো বুকে কম্পন ধরে যাচ্ছে হৈমির।
এই কম্পন কি কমবে নাকি আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে রুদ্র? রুমে এসে হৈমিকে বিছানায় বসিয়ে দিয়ে দরজার সিটকেরি লাগিয়ে দিল রুদ্র। হৈমি চেঁচিয়ে উঠল। এ কি সিটকেরি লাগাচ্ছেন কেন? দরজা খুলে নবদম্পতি ঘুমানোটা অনুচিত। হৈমির চোখ দুটো বড় বড় হয়ে গেল। চটপট বলে দিল, আমি আপনার সাথে ঘুমাবো না। ছেলেদের সাথে এক বিছানায় থাকা, ও মাই গড, ইম্পসিবল। রুদ্র নিজের কাবলিটা খুলে রুমে বাঁধা রশিতে মেলে দিয়ে পেছন ঘুরে এগোতে এগোতে বলল, এসব কি কথাবার্তা? ছেলেদের মানে মুখে লাগাম দিয়ে কথা বলবে। তুমি তোমার হাজব্যান্ডের সাথে ঘুমাবে। হৈমি বসা থেকে উঠে পড়ল। রুদ্র হৈমিকে পাশ কাটিয়ে বিছানায় গা এলিয়ে দিল। হৈমি আর চোখে রুদ্রর দিকে চেয়ে আছে আর ভাবছে। বাপরে, কি দামড়া একটা মানুষ! এমন বডি বিল্ডার বাস্তবে আর কখনো একটা দেখিনি। কেমন নির্লজ্জ বেহায়া, একটুকু লজ্জা পেল না একটা মেয়ের সামনে কাপড় খুলতে। অদ্ভুত। সাদা স্যান্ডো গেঞ্জি পরায় বুকের দিকে কালো লোমগুলো উঁকে দিচ্ছে। হৈমি বিড়বিড় করছে আর চোখে দেখছে রুদ্রকে। রুদ্র চোখ বুঝেই বলল, হাঁ করে চেয়ে না থেকে শুয়ে পড়ো, আমার লজ্জা একটু কমই আছে। হকচকিয়ে তাকালো হৈমি। এক ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমার বেশ লজ্জা আছে, আমি শোবো না আপনার সাথে। বাজে কথা বন্ধ করে চুপচাপ পাশে এসে শুয়ে পড়ো। শোবো না আমি, আমার ভয় করে। আপনি আবার কিছু করবেন না তো? চোখ খুলল রুদ্র। ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি করব? হৈমি পেছন ঘুরে তাকালো। আমতা আমতা করে বলল, কিছু না, জানি না আমি। দু হাতে শাড়ি খামচে ধরে বলল। রুদ্র বাঁকা হেসে উঠে বসলো। ধীরে ধীরে বিছানা ছেড়ে হৈমির পেছনে গিয়ে পেছন থেকে পাঁজাকোল করে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে অর্ধেক শরীর হৈমির ওপর ছেড়ে দিল। হৈমি ধীরে চিৎকার দিতে লাগলো। হ্যাঁ, আমি শোবো না। আপনি আমার সাথে কী সব করবেন? আমি আপনার সাথে থাকবো না, আমি চলে যাব। ছাড়ুন আমায়। চুপ, আগে উত্তর দাও, আমি কি করব তোমার সাথে? উত্তর না দিলে সত্যি কিছু করে যাবে। হৈমি মুখটা কাচুমাচু করে বলল, বিয়ে হলে বাসর ঘরে যা করে তাই করবেন। আমি কি আপনার মতলবটা বুঝি না? বেশ বুঝছি সব। হক চকিয়ে গেল রুদ্র। তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও জিজ্ঞেস করলো, বাসর ঘরে কি করে? আহা, ন্যাকা ষষ্ঠী মনে হয়। ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমি সব বুঝি, সব জানি। আর এটাও জানি আপনি ওইসবের জন্যই আমার সাথে ঘুমাতে চাইছেন। রুদ্র ধীরে ধীরে মুখ এগিয়ে নিয়ে হৈমির নাকের সাথে নাক ঠেকিয়ে মৃদু স্বরে বলল, বাহ, বেশ ভালোই বুঝে দেখছে। আমার আর কষ্ট করে বোঝাতে হবে না। তাই সব কোথা থেকে বুঝলে? বদ বুদ্ধি একটাও দেখি বাইরে রাখুনি, সব মাথায় রেখেছ। কি? আপনি বদবুদ্ধির ভাণ্ডার, আর আমি জানলেই দোষ? নয়না আপুর বিয়ের সময় সব শুনে ফেলেছি আমি আর নয়না। পরের দিন আপনার দাদি ফিসফিসানিও শুনেছি। রুদ্র হৈমির নাক থেকে নিজের নাক সরিয়ে হৈমির গলায় মুখ ডুবালো। আলতো ছোঁয়া দিয়ে নাক ঘষতে লাগলো। হৈমি সমানে নড়াচড়া করতে লাগলো। গলার স্বর নিচু হয়ে এলো। কাঁপা গলায় বলল, আপনি কিন্তু ঠিক করছেন না, আমি কেটে দেবো কিন্তু। আমার সবই ভুল। আর তুমি যে ওই বদমহিলার কথায় কান দিয়ে পাকা হয়ে গেছো, তাতে ভুল নেই।